ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু অপেক্ষা করো বাবা, সবাইকে একটু অ্যাডমিট করে নিই, তারপর আমরা কথাবার্তা শুরু করছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। এত কম স্টুডেন্ট আজকে? তোমাদের কি নতুন ক্লাস শুরু হওয়ার পরে স্টুডেন্টরা কম জয়েন করেছে, নাকি সবাই জয়েন করে? বুঝতে পারছি না, আজকে খুবই কম, মাত্র এতক্ষণে 20 জন হয়েছে। যাক, সবাই আসতে থাকুক। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কে বাবা কথা বলছে? একটু মিউট করে দাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আদাব। হ্যাঁ, কে? সুস্মিতা নাকি? আদাব। জি মিস সুস্মিতা। যাক, ঠিক আছে, তাহলে সবাইকে শুভ নববর্ষ। বহুদিন পরে আমরা ক্লাসে একত্রিত হয়েছি। তোমাদের সাথে অনেকদিন ক্লাস নেওয়া হচ্ছিল না, মনে হচ্ছিল তোমাদের থেকে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। তা আবার সবাইকে পেয়ে একসাথে খুব ভালো লাগছে। তোমরা তো খুব চিন্তিত ছিলে তোমাদের পরীক্ষা এইসব নিয়ে, সবাই তো একদম ইনবক্সে প্রশ্ন করে করে একদম চিন্তিত খুব দেখা যাচ্ছিল। এখন পরীক্ষা আসলে 5 তারিখে তো আসলে পরীক্ষা হবে না দেখেই তোমাদের কোনো নোটিশ আসেনি। তো পরীক্ষায় এখনো তো ডেট পাওনি, পেয়েছো কোনো ডেট? না মিস। না মিস। হ্যাঁ, পরীক্ষার যে ডেট এখনো হয়নি, কারণ এটা নিয়ে কর্তৃপক্ষ কাজ করছেন। বলে তোমরা আগেই জেনে যাবে, এমন না যে কালকে পরীক্ষা আর আজকে জানিয়ে দেবে। তোমাদের নাম ডাকার একটা কাজ আছে, কিন্তু এটা একটু পরে করবো, কারণ এখন অনেক কম স্টুডেন্ট আছে। যাই হোক, আমরা পড়ায় চলে যাই। হ্যাঁ, আমরা কি পড়ছিলাম একজন বলো তো বাবা। মনে আছে কারো কি পড়ছিলাম লাস্ট, নাকি একদম সব ভুলে গিয়েছি? শুনতে পাচ্ছ সবাই কথা? কারো মনে ম্যাম নেই? তুলনামূলক বিশেষণ। হ্যাঁ, আমরা বিশেষণ পড়েছিলাম। আমরা আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ছিলাম, তার মধ্যে আমরা বিশেষণ পর্যন্ত পড়েছিলাম, তাই না? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আজকে একটা নতুন টপিক পড়াবো, মানে ওই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আরেকটা প্রকরণ পড়াবো। সেই প্রকরণটা হচ্ছে, এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়াপদ। হ্যাঁ, তো ক্রিয়াপদের প্রকরণটা আমরা পড়বো আজকে। তোমরা সবাই বই খাতা নিয়ে রেডি হতে পারো, অথবা মনোযোগ দিয়ে বসো। যার যার যে মোবাইল আছে বা পিসি আছে এগুলা মিউট করে দাও, দিয়ে তারপর একটু মনোযোগ দিয়ে শুনো। ক্রিয়াপদ আমরা পড়বো। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা অংশ, ক্রিয়াপদ। আমরা ছোটবেলা থেকে যেটা মানে একদম
অনেক ভালো করে পড়েছি পদ প্রকরণের মধ্যে, সেটা হচ্ছে ক্রিয়াপদ। এবং ক্রিয়াপদ কিন্তু আমরা খুব দ্রুত চিনতে পারি, তাই না? যখন কোনো কাজ করা বা হওয়া বোঝায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদের কি ধরনের প্রশ্ন আসে? মনে করো তোমাদের যে 5 নম্বরে একটা প্রশ্ন আসে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে। আমি কিন্তু আগেই বলেছি যে শব্দ চিহ্নিত করতে বলে, অথবা একটা প্রশ্ন আসে যেমন ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের প্রকরণগুলো লেখো। হ্যাঁ, কত প্রকার কি কি উদাহরণ সহ লিখো। তো এই প্রশ্নটা তোমাদের যদি অথবা প্রশ্নটা কমন না পড়ে, তাহলে তোমাদের অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা লিখিত প্রশ্ন। হ্যাঁ, যদি শব্দ তোমরা চিহ্নিত করতে না পারো, তাহলে তোমার কি ছেড়ে আসবে পরীক্ষায় প্রশ্নটা? তোমরা চেষ্টা করবে যে যেটা তোমরা অথবা দিয়ে প্রশ্নটা এসেছে ওটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো অথবা দিয়ে অনেক সময় আসে, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকারের কি কি উদাহরণ সহ লিখো। এই ক্রিয়াপদের প্রকরণগুলাই আমরা আজকে দেখব। দেখো, ক্রিয়াপদকে কিন্তু একবারই ভাগ করা যায় না। যেমন আমরা যদি বলি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, শেষ। কিন্তু যদি বলি ক্রিয়াপদ কয় প্রকার, তুমি একেবারেই বলতে পারবে না যে ক্রিয়াপদ 3 প্রকার, ক্রিয়াপদ 2 প্রকার, এভাবে কিন্তু বলতে পারবে না। কারণটা হচ্ছে ক্রিয়াপদকে বিভিন্নভাবে ভাগ করা যায়। হ্যাঁ, অর্থ অনুযায়ী ভাগ করা যায়, গঠন অনুযায়ী ভাগ করা যায়, আর কর্ম আছে নাকি নেই এর উপর নির্ভর করে ক্রিয়াপদকে ভাগ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি যে 3টা ক্যাটাগরি লিখেছি, দেখতে পাচ্ছ বাবা? জি মিস। একটা হচ্ছে অর্থ সম্পর্ক বিচারে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ, দ্বিতীয়টা হচ্ছে গঠন বৈশিষ্ট্য বিচারে, এবং তৃতীয়টা হচ্ছে কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে। এখন তোমাদের যদি পরীক্ষায় প্রকরণ লিখতে বলে আর তোমরা এই 3টা লিখে উদাহরণ দিয়ে চলে আসো, তাহলে হবে না। এই 3টা হচ্ছে কি কি ভাবে ভাগ করা যায়, এগুলো কিন্তু প্রকরণ না। হ্যাঁ, ক্রিয়াপদের শ্রেণী বিভাগের কিভাবে করা যায় সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা। তো আমরা এখন প্রত্যেকটা থেকে দেখবো যে অর্থ অনুযায়ী কয় প্রকার, গঠন অনুযায়ী কয় প্রকার, এবং কর্ম আছে নাকি নেই এই অনুযায়ী কয় প্রকার। হ্যাঁ, প্রথমটা আমরা দেখছি, সেটা হচ্ছে অর্থ সম্পর্ক বিচারে ক্রিয়াপদ হচ্ছে 2 প্রকার। মানে আমরা যে ক্রিয়াপদটা ব্যবহার করব ওটার অর্থটা কি সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে নাকি অর্ধেক প্রকাশ পাচ্ছে, এই অনুযায়ী ক্রিয়াপদ 2 প্রকার। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তোমরা দেখো নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে সমাপিকা মানে যেই ক্রিয়া দিয়ে বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করে। আমি বাড়ি যাব, এই যে যাব ক্রিয়াপদটা ব্যবহার করেছি না, দেখো আমাদের কিন্তু বাক্যটা শেষ শেষ না। তোমরা কিন্তু বাক্যটা মানে একেবারে সমাপ্তি বুঝতে পারছো, অর্থটা বুঝতে পারছো যে আমি বাড়ি যাব, আমার মনের একটা বাসনা তোমাদের সামনে আমি প্রকাশ করলাম। কিন্তু যখন আমি লিখব যে আমি কলেজে গিয়ে, তখন দেখো তোমাদের কিন্তু এখানে কথা কিন্তু শেষ হয়নি, হয়েছে? কথা কিন্তু শেষ হলো না। এই যে আমি কলেজে গিয়ে, এই যে ক্রিয়াপদটা গিয়ে, এটা দিয়ে আমাদের বাক্য সমাপ্ত হতে পারেনি। আরো কিছু লিখলে, আরেকটা ক্রিয়াপদ ব্যবহার করলে তখন এটা বাক্যের অর্থ প্রকাশ করবে। আমি কলেজে গিয়ে সামনের বেঞ্চে বসবো। আমি কলেজে গিয়ে পরীক্ষা দিব, মানে বাক্যের আরো কিছু অংশ বাকি আছে, এই ক্রিয়াপদটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটা হচ্ছে অসমাপিকা। আর যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে এটা হচ্ছে সমাপিকা। তোমরা যদি মানে একেবারে চিহ্নিত করতে গিয়ে তোমরা যদি একবার পড়ো, বাক্যটা একবার পড়ো, তাহলে চিনতে পারবে খুব সহজে। তুমি যে কোনো একটা বাক্য, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে লেখাপড়া করে স্কুলে যাব, এই যে উঠে করে এই দুটোই অসমাপিকা। কারণ এটা বলে থেমে গেলে তোমরা কিন্তু বাক্যটা প্রকাশ করতে পারলে না যে আমি সকালবেলা উঠে। এটা বলে যদি আমি চুপ হয়ে যাই, তোমরা ভাববে যে উঠে কি করবে ম্যাডাম, হাত মুখ ধুবে, হাঁটতে যাবে, ব্যায়াম করবে, নাস্তা করবে, অনেক কথা মনে চলে আসে, তাই না? তাই এখানে কি করতে হবে যে একদম কথাটা শেষ হলে বুঝতে হবে এটা সমাপিকা, আর শেষ না হলে বুঝতে হবে অসমাপিকা। এই দুটা প্রকরণ কে বুঝুনি বলো? কেউ আছো যে বুঝুনি? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানজিমা আক্তার, কি বুঝতে জি পারোনি মিস। বাবা? বুঝতে পারোনি? মিস আমি শুনিনি, আবার একটু বলেন। কেন, আপনি মাত্র জয়েন করেছেন? জি মিস। এগুলো করলে হবে বাবা? তাহলে একটু পরে আবার যখন রিভিশন দিব তখন সময় পেলে আবার বলবো, হ্যাঁ? আর নাহলে ভিডিও ওকে দিব মিস। আমি ইউটিউবে, হ্যাঁ, ওখান থেকে একটু দেখে নিও। আচ্ছা ঠিক আছে। আর আরো আচ্ছা কয়টা আছে তো শেষ করতে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে
গঠন বৈশিষ্ট্য বিচারে কত প্রকার। এই সবগুলা প্রকরণের মধ্যে এটা একটু জটিল। আমি যতগুলো তোমাদেরকে পড়াবো যে অর্থ অনুযায়ী, গঠন অনুযায়ী, কর্ম আছে নাকি নাই, এই অনুযায়ী এর মধ্যে এটা একটু জটিল। জটিল মানে ওরকম জটিল না, মানে একটু তোমাদের বুঝতে হবে। আগেরটা যেটা পড়িয়েছে এটা বোঝার মতো তেমন কিছু নেই, খুব সিম্পল, কিন্তু এটা একটু বুঝতে হবে। গঠন কিভাবে গঠিত হয় ক্রিয়াপদ, এই অনুযায়ী 4 প্রকার। একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর একটা হচ্ছে নাম ধাতু ক্রিয়া, আরো 2টা প্রকরণ আছে, আমি পরবর্তীতে পড়াচ্ছি। এখন দেখো, আগে তোমাদের মনে করতে হবে ধাতু কি। কেউ বলতে পারবে ধাতু কি? তোমরা তো পড়েছো ধাতু কি, একটু মনে করে কেউ বলতে পারবে ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। ভেরি গুড, কে বললে? মিস রূপা। আচ্ছা, ধন্যবাদ রূপাকে যে বলতে পেরেছো। অনেকেই জানো, হয়তো মনে আসছে না, যে ক্রিয়াপদকে ভাঙলে জি যে মিস। মূল অংশটা পাওয়া যায় তাকে বলা হয় ধাতু। তাকে ধাতু বলা হয়। হ্যাঁ, এটা মনে পড়েছে না? তো ধাতু বিভিন্ন রকমের আছে। একটা আছে প্রযোজক ধাতু। এখন হলো প্রযোজক মানে কি, তোমরা যখন নাটক দেখো বা সিনেমা দেখো, তখন তোমরা একটা শব্দ দেখো না, লেখা থাকে পরিচালক অমুক, প্রযোজক জি তমুক। মিস। হ্যাঁ, প্রযোজক মানে হচ্ছে যে নিজে অভিনয় করে না, সে টাকা পয়সা দেয়, যা লাগে সবকিছু দেয়, বাকিদেরকে দিয়ে অভিনয় করায়। এখন হ্যাঁ, অবশ্য অনেক, অন্যজনকে দিয়ে হ্যাঁ অভিনয় হ্যাঁ করায়। হ্যাঁ হ্যাঁ, এখন অবশ্য প্রযোজকরা নিজেরা অভিনয় করে, এটা আলাদা বিষয়, কিন্তু নর্মালি প্রযোজক মানে হচ্ছে তারা যারা নিজেরা কাজটা করেন, অন্যকে দিয়ে করায়। তো এমন অনেক ধাতু আছে যার, যে ধাতু দিয়ে ওই ব্যক্তি নিজে কাজ করা বোঝায় না, অন্যকে কাজ করা বোঝায়। ওই নিজ ধাতু, দায়িত্বে কাজটা নিয়ে তারপর অন্যজনকে দিয়ে করায়, জি না মিস? হ্যাঁ, অন্যকে দিয়ে করা। উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। এখন তোমাকে আগে বুঝো যে প্রযোজক ক্রিয়া কাকে বলে। যদি এমন কোনো ধাতু দেখো যেটা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, ওই ধাতুর সঙ্গে যদি বিভক্তি যোগ হয়, তখন যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। বিভক্তি মানে কি, ওই যে অন্তস্থ অযুক্ত হতে পারে, অথবা র যুক্ত হতে পারে। বিভক্তি আছে না অনেকগুলো বিভক্তি, প্রথমা দ্বিতীয়া জি তৃতীয়া, অনেকগুলো বিভক্তি আছে। তো এইগুলা যোগ হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন দেখো, ক্রিয়া। সাপুরে সাপ খেলায়। সাপুরে খেলায়। হচ্ছে যে ব্যক্তি সাপ নিয়ে ঘুরে। হ্যাঁ, এখন সাপ যখন ওই যে অনেক আঁকা বাঁকা হয়ে কিভাবে খেলে, ওটা কিন্তু সাপুরে নিজে খেলে না, সাপটাকে খেলায়। তাহলে এই যে খেলায়, এই শব্দটা কিন্তু সাপুরে এখানে কর্তা বোঝালেও সে নিজে কাজটা করছে না, সে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। তাই এই খেলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখানে প্রযোজক ধাতু আছে খেল, আর এখানের সাথে বিভক্তি যুক্ত হয়েছে অন্তস্থ অ, হয়ে গিয়েছে প্রযোজক ক্রিয়া। তাহলে যদি তোমরা চিনতে না পারো, তোমরা দেখবে বাক্যটা দেখবে, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে মা কিন্তু খাওয়াচ্ছেন, কিন্তু খাওয়ার কাজটা কে করছে? শিশু নিজে। মা কিন্তু খাচ্ছেন না, শিশুকে খাওয়াচ্ছেন। ওইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন প্রযোজক ক্রিয়া বুঝুনি এমন কেউ আছো? তোমরা কি খেয়াল করছো বাবা? একটু খেয়াল করে দেখো, কারণ এই প্রকরণ আসলে সবগুলা দিতে হবে, অর্থ অনুসারে, গঠন অনুসারে সবগুলো দিতে হবে। আচ্ছা, তাহলে কেউ যেহেতু বলনি, তার মানে সবাই বুঝতে পেরেছো। এরপর হচ্ছে নাম ধাতু ম্যাম ক্রিয়া। আরেকবার একটু বুঝালে ভালো হতো প্রযোজক ক্রিয়াটা। আচ্ছা, যে মিস ক্রিয়াপদটা, এটা হলো, হ্যাঁ বলো বলো। মিস মিস এটা হলো মানে অন্যজনকে দিয়ে যে হ্যাঁ হ্যাঁ কাজটা হ্যাঁ করানো হয় এটাকে প্রযোজক ক্রিয়া বলা হ্যাঁ হয়, তাই না হ্যাঁ মিস? হ্যাঁ 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 হ্যাঁ, জি, অন্য কাউকে দিয়ে কাজ করালে সেটা হচ্ছে প্রযোজক। মানে যে কাজটা, যেমন প্রযোজক ক্রিয়া। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, আমি তোমাদের জি পড়াচ্ছি, কিন্তু পড়া বোঝার কাজটা কে করছে? পড়ছো কারা? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে, আমি মানে পাহারা জি, দিচ্ছি, তোমরা পড়ছো বসে বসে। পড়ছি তো আমরা। হ্যাঁ, তাহলে তোমরাই হচ্ছে এখানকে যে ক্রিয়াপদটা পড়াচ্ছেন, এটাই হচ্ছে জি প্রযোজক মিস। ক্রিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি এরপর হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কিছু কিছু ধাতু আছে যেগুলা হচ্ছে বিশেষ্য পদ থেকে তৈরি হয়। নর্মালি কিন্তু ধাতু মানে কি, কাজ বোঝায় না, কিন্তু কিছু কিছু কাজ জি জাতবাচক শব্দ আছে যেগুলা ক্রিয়াপদ থেকে তৈরি হয় না, তৈরি হয় হচ্ছে কোনো বিশেষ্য পদ থেকে। তো ওগুলোকে বলা হয় নাম ধাতু। একটা শব্দ দেখো এখানে, আমি যে লিখেছি লাল রং দিয়ে, বেত। বেত কিন্তু একটা বস্তুর নাম না, বলো? বেত জি একটা বস্তুর নাম, কিন্তু বেতের সঙ্গে যখন আমরা আনো যুক্ত করি তখন কি হয়ে যায়? বেতানো। তখন কিন্তু এটা একটা কাজ হয়ে যায়, যে বেতাচ্ছি, জি বেতানো। হ্যাঁ, মানে একটা কাজ বোঝায়। তাহলে যেহেতু একটা বিশেষ পদ থেকে এই ক্রিয়াপদটা সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া। বুঝতে ক্রিয়া। পেরেছো? জি নামের সাথে যদি বিভক্তি যোগ হয়ে কোনো ক্রিয়াপদ যুক্ত করে, মানে সৃষ্টি করে, তাকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া। এটা একটু জটিল লাগতে পারে যারা মানে খেয়াল করনি। বলো তো বাবা, কেউ আছো যে বুঝতে পারোনি?
মিস হ্যাঁ বাবা, আরেকবার বলেন। হ্যাঁ, নাম ধাতু মানে কি? এমন অনেকগুলা ক্রিয়াপদ আছে যেগুলো বিশেষ্য পদ থেকে তৈরি হয়। হ্যাঁ, নর্মালি যেমন খেল, উপরে যে ক্রিয়াপদটা আমরা দেখলাম খেল, খেল কিন্তু খেলা একটা কাজের নামই, কাজ থেকে শব্দটা সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু কিছু ক্রিয়াপদ আছে যেগুলো ক্রিয়াপদ কিন্তু সৃষ্টি হয়েছে কোনো বিশেষ্য পদ থেকে। যেমন বেদ, এটা কোনো কাজের নামই না, বেদ নামে কোনো কাজই নেই। বেদ একটা বস্তুর নাম, একটা জিনিসের নাম। বস্তুর নাম। হ্যাঁ, এই যে বস্তুর নাম থেকে আমরা ক্রিয়াপদ বানিয়ে ফেললাম, যে আমি ওকে বেতাচ্ছি, এই যে বানিয়ে ফেললাম, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কার বাসায় অনেক আওয়াজ হচ্ছে, একটু মিউট করে দাও। কে রে বাবা? কে পজ করছি? সবাই মিউট করে দাও, তাহলে হবে। আমি মিউট করে দিই, ঠিক আছে। তাহলে বেদ একটি বস্তুর নাম, আর বস্তুর নাম থেকে আমরা পেয়েছি যেহেতু, তাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। এখন পরবর্তীতে আসলাম যৌগিক ক্রিয়া আর হচ্ছে মিশ্র ক্রিয়া। খেয়াল করো, যৌগিক আর মিশ্র এই দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগায়। আমি যদি সময় পাই তোমাদেরকে আরেকবার মানে পিছন দিকে গিয়ে সবগুলো একবার করে বলবো, ঠিক আছে। যৌগিক ক্রিয়া কি? যৌগিক শব্দটা দেখো মানে কি, যোগ করে, দুই রকমের জিনিসকে যোগ করে। হ্যাঁ, নাম থেকে তোমরা বোঝার চেষ্টা করবে এটা কোন ক্রিয়াপদ। যখন এমন দুইটা ক্রিয়াপদকে যোগ করে যেটা ভিন্ন রকমের। হ্যাঁ, কি কি? ওই যে কিছুক্ষণ আগে আমরা বললাম না যে অর্থ অনুসারে দুই প্রকার, সমাপিকা আর অসমাপিকা। তোমরা যদি দেখো কখনো যে কোনো বাক্যে সমাপিকা আর অসমাপিকা দুইটা একসাথে ব্যবহৃত হয়েছে, একই মানে একসাথে কাছাকাছি, মাঝখানে কোনো শব্দ নেই, দুইটা ক্রিয়াপদ পাশাপাশি ব্যবহৃত হয়ে একটা ক্রিয়া গঠন করেছে, ওটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেহেতু এটাতে একটা সমাপিকা আছে এবং একটা অসমাপিকা আছে, তাই দুটো মিলে যে ক্রিয়াপদটা গঠন করেছে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। দেখো, আমি হেসে ফেলেছি, হেসে, যদি আমি বলতাম যে আমি হেসে, তাহলে কিন্তু বাক্যের অর্থ পূর্ণ হতো না, তাই না? যেহেতু এটা পূর্ণ হয়নি, তার মানে এটা কোন ক্রিয়াপদ বলো তো, কেউ বলতে পারবে? সমাপিকা নাকি অসমাপিকা? অসমাপিকা। হ্যাঁ, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে অসমাপিকা, আমরা একটা পেয়ে গেলাম। আর এরপরে আমি যুক্ত করেছি কি ফেলেছি। ফেলেছি এটা তো মানে একটা এমন একটা ক্রিয়াপদ যেটাতে অর্থ প্রকাশ পাচ্ছে, যে আমি ফেলেছি, কিছু একটা ফেলেছি। হ্যাঁ, তো এটা তো শুধু যদি আমি ফেলেছি বলতাম তাও বাক্যটা হতো, তাই না? তার মানে এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। তাহলে পাশাপাশি একটা সমাপিকা বসেছে, একটা অসমাপিকা বসেছে, দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করেছে, আমি হেসে ফেলেছি। মানে কেউ এমন একটা কমেন্ট করলো যে আমি নিজে হাসি আটকাতে পারিনি, হেসেই ফেলেছি। তাহলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। বুঝতে পেরেছো যৌগিক ক্রিয়া কি? তোমরা কিন্তু যৌগিক আর মিশ্রের মধ্যে প্যাচ লাগাবে না। হ্যাঁ, যৌগিক আর মিশ্রের মধ্যে আমি আলাদা করে দিচ্ছি। যৌগিক শব্দটা কি? যোগ থেকে এসেছে, মানে দুই রকমের ক্রিয়াপদকে যোগ করেছে, তাই এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। 4 নম্বরটা হচ্ছে মানে গঠনের শেষ যেটা, সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র কি? যেখানে প্রথমে থাকবে কোনো বিশেষ্য পদ বা বিশেষণ পদ বা ধন্যাত্মক অব্যয়। হ্যাঁ, ওই যে বিভিন্ন ধ্বনি থাকে না, মরমর, কটকট, হ্যাঁ, গা ছমছম, এই যে এরকম শব্দগুলো আছে না, ওগুলো করে ধন্যাত্মক অব্যয়, হ্যাঁ, কোনো ধ্বনিবাচক অব্যয়। তাহলে এই তিনটা পদ প্রথমে থাকবে, এর সাথে মানে এর পাশাপাশি থাকবে হয় কর থাকতে পারে, অথবা হ থাকতে পারে, দে থাকতে পারে, পা, যা, কাট, ছাড়, ধর, মার, মানে এইসব ক্রিয়াপদ, মানে এগুলো তো ক্রিয়াপদ না, এগুলো ধাতু, কারণ ক্রিয়ার মূল অংশ এগুলো। এই ধাতুগুলো যদি থাকে পরবর্তীতে, আর শুরুতে যদি বিশেষ্য, বিশেষণ বা ধর্নাত্মক অব্যয় যে কোনো একটা থাকে, দুইটা মিলে যদি কোনো ক্রিয়া গঠন করে, তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। আমরা সোনারগাঁও দর্শন করলাম। হ্যাঁ, এই যে দর্শন, এই শব্দটা কি জানো? দর্শন কিন্তু তোমরা কিন্তু ভাবতে পারো যেটা মনে হয় ক্রিয়াপদ, তা কিন্তু না। দর্শন কিন্তু একটা বিশেষ্য পদ, মানে দেখার নাম। হ্যাঁ, দর্শন বলে না, দর্শন কিন্তু একটা বিষয় আছে, জানো না তোমরা? জানো সাবজেক্ট আছে যে একটা দর্শন নামে, ফিলোসফি বলে যে ইংরেজিতে। হ্যাঁ দর্শন বিজ্ঞান। হ্যাঁ, তো এই যে দর্শন, এটা কিন্তু একটা বিশেষ্য পদ। এর সাথে কি যুক্ত হলো? কর, এই ধাতুর সাথে আর বিভক্তি টাভুক্তি যোগ হয়ে মানে এই ক্রিয়াপদটা ব্যবহৃত হয়েছে। বিশেষ্যের পরে এই যেখানে কর কমা দিয়ে আমি কতগুলো লিখেছি না, এর মধ্যে যে কোনো একটা ক্রিয়াপদ যদি ব্যবহৃত হয়, তাই দুইটাকে মিলে একসাথে বলে মিশ্র ক্রিয়া।
এটাকে চিহ্নিত করা একটু কঠিন, কারণ মানে আমাদের খেয়াল থাকে না যে এটা কি বিশেষ্য পদ নাকি এটা ক্রিয়াপদ। একটু খেয়াল করে। আর সবচেয়ে ভালো কথা এটা যে তোমাদের কখনো পরীক্ষাতে এমন আসবে না যে নিচের বাক্যগুলো থেকে তোমরা মিশ্র ক্রিয়া বের করো, এরকম কখনোই আসে না। এটা এটা একমাত্র এই জন্যই জানতে হবে যে তোমাদের যদি প্রকরণ আসে তখন তোমাদের এই সংজ্ঞাটা লিখতে হবে। যদি বলে যে ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার ও কি কি, তখন তোমাকে লিখতে হবে যে অর্থ অনুসারে 2 প্রকার, গঠন অনুসারে 4 প্রকার, তখন এই সংখ্যাটা দিতে হবে। হ্যাঁ, তখন তোমরা উদাহরণ দিবে। বুঝতে পেরেছো? তাহলে যৌগিক ক্রিয়া দেখলাম যেখানে সমাপিকা ক্রিয়া থাকে এবং অসমাপিকা ক্রিয়া থাকে, দুটা মিলে কি হয়েছে? যৌগিক ক্রিয়া হয়েছে। আর মিশ্র ক্রিয়া কি? বিশেষণ বা ধনাত্মক অব্যয়ে এটার সাথে যদি এই যে আমি অনেকগুলো ধাতুর নাম লিখলাম, কর, হ, দে, পা, যা, কাঠ, ছাড়, ধর, মার, এগুলো যদি থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে? আমরা সোনারগাঁও দর্শন করলাম। তাহলে আমরা গঠন অনুযায়ী 4টা দেখলাম। এবার যেটা সর্বশেষ প্রকরণ আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে কর্ম অনুযায়ী। হ্যাঁ, এখন তোমরা কি বলতে পারবে কর্মটা কি? কর্মকে ইংরেজিতে কি বলে? তাহলে সহজ লাগবে তোমাদের কাছে। কর্ম ইংরেজিতে কর্ম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, ইংরেজিতে শুনো তাহলে তোমাদের ইজি লাগবে। হ্যাঁ, যে অবজেক্ট বলো না তোমরা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট জিনিস। হচ্ছে যাকে অবলম্বন করে আমরা কাজটা করি। হ্যাঁ, যেমন বই পড়ি, ভাত জি। খাই। ভাতটা হচ্ছে কর্ম, মানে কর্ম মানে আমরা ক্রিয়াপদ মনে করো না। কর্ম হচ্ছে সেই শব্দটা যেটাকে আমরা অবলম্বন করে কাজটা করি। আমি বই পড়ি। হ্যাঁ, আমি বল খেলি। হ্যাঁ, অথবা আমি ভাত খাই, আমি রুটি খাই। এই যে কি খাই, হ্যাঁ, আমি গাড়ি চালাই, কি চালাই? গাড়ি। এই যে মাঝখানে যে শব্দটা যেটা উপর আমাদের কাজটা সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে কর্ম। এখানে দেখো নিচের বাক্যটা দেখো, মিতা বই পড়ে, এখানে কর্তা হচ্ছে মিতা, সে যেহেতু কাজটা করে সে সাবজেক্ট। আর ভার্ব বা ক্রিয়াপদ কোনটা? পড়ে। তাহলে কি পড়ে সেটা কি? বই। এটাই হচ্ছে বই কর্ম। পড়ে। কর্ম বুঝতে পেরেছো? যদি কর্ম বুঝতে জিনিস। পারো তাহলে এই প্রকরণটা খুবই সহজ, যে কর্ম আছে নাকি কর্ম নেই এই অনুযায়ী ক্রিয়াপদ 2 প্রকার। প্রথমটা হচ্ছে অকর্ম ক্রিয়া। এটা খুব সহজ, যে যে ক্রিয়ার কর্ম থাকে না, মানে এমন কোনো বাক্য যেখানে একটা ক্রিয়াপদ আছে কিন্তু ওই ক্রিয়াপদে কোনো কর্ম নেই, শুধু এই ক্রিয়াপদটা আছে, বাক্যের মধ্যে কোনো কর্ম আমরা খুঁজে পাই না, তাহলে সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া। আর ক্রিয়া। যদি দেখি যে কর্ম আছে তাহলে সেই এই যে পড়ে, লাল দাগ দিয়ে দেখো আমি দুটা লিখেছি, রহিম জি পড়ে, মিস। মিতা বই পড়ে। এই যে পড়ে। দুটো জায়গা আমরা দেখলাম পড়ে পড়ে, দুটো কিন্তু একই রকম দেখতে, দেখো কোনো পার্থক্য নেই। এখানে প ডশূন্য রয়কার রে, এখানেও প ডশূন্য রয়কার রে, কিন্তু ওর নাম হচ্ছে অকর্মক্রিয়া আর ওর নাম হচ্ছে সকর্মক্রিয়া। কারণটা কি? কারণ আমরা ও যে বাক্যে ব্যবহৃত হয়েছে দেখলাম যে এখানে একটা কর্ম আছে, কিন্তু ও যে বাক্যে ব্যবহৃত হয়েছে এখানে কোনো কর্ম নেই। তাহলে কর্মপদ অনুযায়ী ক্রিয়াপদ 2 প্রকার, অকর্ম এবং সকর্ম। তাহলে এখান থেকে কে বুঝতে পারোনি? কেউ আছো? মনে তো হয় না যে এটা কেউ বুঝতে পারোনি, কারণ গঠনটা একটু সবার কাছে জটিল লাগে, কিন্তু এটা একটু সহজই লাগার কথা। সবাই বুঝতে পেরেছো ক্রিয়াপদের শ্রেণী বিভাগ? মিস মানে 2 নাম্বারটা তো বই থাকার কারণে সকর্ম ক্রিয়া, আর হ্যাঁ, 1 নাম্বারটা কোনো কিছু নাই তার জন্য কোনো কর্ম অকর্ম। নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো হ্যাঁ, কর্ম অকর্ম নেই। ক্রিয়া। হ্যাঁ, এরকম যদি কিছু আমি খাই, বুঝতে এখানে পারছি। খাই কি খাচ্ছি এটা আমি উল্লেখ করিনি, যেহেতু আমি উল্লেখ করিনি তাহলে জি। এখানে খাইটা হচ্ছে কোন ক্রিয়া বলো তো? অকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া মিস। না, যদি বলি আমি খাই, আর কিছু বললাম না, তাহলে এখানে খাইটা কোন ক্রিয়া এটা বলো? খাই তো সকর্ম ক্রিয়া না মিস। হ্যাঁ, অকর্ম। সকর্ম কেন বাবা? আমি তো বললাম না আমি কি খাই, আমি বলছি আমি খাই, সরি মিস, মাঝখানে না সরি। ভাত বা কিছু। হ্যাঁ, একটু হ্যাঁ হ্যাঁ, খেয়াল ঠিক করো, আছে। মানে কি ঠিক জিনিসটা কি আছে। ওটা বলবো না। হ্যাঁ, আমি খেলি কিন্তু হ্যাঁ, অকর্ম ক্রিয়া। দেখিনি আমি বল খেলি। হ্যাঁ হ্যাঁ, অথবা আমি লুডো খেলি, এগুলো আমি কিছু বললাম না, যে লুডো খেলি, আমি খেলি বললাম, তাহলে এখানে খেলিটা হচ্ছে অকর্ম। আর যদি বলি আমি অকর্ম। লুডো খেলি তখন হচ্ছে সকর্ম ক্রিয়া। ঠিক আছে? সকর্ম ক্রিয়া। জি মিস, ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা ক্রিয়াপদ আজকে পড়লাম। এবং কতক্ষণ সময় আছে তোমাদের আমার নামও রাখতে হবে, আমি একবার একটু রিভিশন দিয়ে নিই। প্রথমে পড়েছিলাম
ক্রিয়াপদকে 3 ভাগে ভাগ করা যায়। যারা শেষে এসে জয়েন করেছো বাবা, এটা কিন্তু ঠিক না, আর একটু আগে জয়েন করার চেষ্টা করবে, ঠিক আছে? দুই একজনের হয়তো নেটওয়ার্কের প্রবলেম বা কিছু থাকতে পারে, কিন্তু একটু সচেতন থাকলে টাইম মতো ক্লাসে জয়েন করা যায়। 40 মিনিট দেখতে দেখতেই চলে যায়। দেখো, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ 3 ভাবে হয়: অর্থ অনুযায়ী হয়, গঠন অনুযায়ী হয়, এবং কর্মপদ আছে নাকি নেই সে অনুযায়ী হয়। তাহলে অর্থ অনুযায়ী আমরা দেখেছি 2 প্রকার। যে ক্রিয়াপদ কি করে অর্থ সম্পূর্ণ প্রকাশ করে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করে না, অর্ধেক প্রকাশ করে, তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। আমি বাড়ি যাব, এখানে যাব হচ্ছে সমাপিকা, কারণ অর্থ প্রকাশ করেছে, আর গিয়ে এই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করেনি, তাই এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপরে আছে গঠন অনুযায়ী 4 প্রকার পড়েছি। একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে ক্রিয়াপদ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। আর নাম ধাতু ক্রিয়া কি? যে ক্রিয়া হচ্ছে বিশেষ্য পদ থেকে সৃষ্টি হয়, বেদ একটা বিশেষ্য পদ, একটা বস্তুটা, তাই এখানে বেতানো শব্দটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। ঠিক আছে, মানে নাম থেকে যেই ক্রিয়াপদ সৃষ্টি হয়, বিশেষ্য পদ থেকে যে ক্রিয়াপদ সৃষ্টি হয় তাকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া। এর পরবর্তীতে আমরা দেখেছি যৌগিক ক্রিয়া দুটা ক্রিয়াপদকে যোগ করে, একটা হচ্ছে সমাপিকা এবং অপরটি হচ্ছে অসমাপিকা। আর মিশ্র ক্রিয়া কি? যেখানে প্রথমে থাকবে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অপর যে কোনো একটা, এবং এরপরে এখানে অনেকগুলো ধাতুর নাম আমি লিখেছি, কর হদে এগুলো লিখেছি, এগুলো যে কোনো একটা থাকে, আর দুটো মিলে একটা অর্থ প্রকাশ করে, কাজের অর্থ প্রকাশ করে, তখন সেটা হয়ে যায় মিশ্র ক্রিয়া। লাস্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কর্ম আছে নাকি নেই, এর উপর নির্ভর করে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অকর্ম আর অপরটা হচ্ছে সকর্ম। তাহলে আমাদের ক্রিয়াপদের শ্রেণীবিভাগগুলো আমরা দেখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের নাম ডাকবো, আরেকটা কাজ করব সেটা হচ্ছে তোমাদের সামনে তো একটা সিলেবাস দিবে, তাই না? এখনো আমরা জানি না যে সংশোধিত সিলেবাসটা কেমন আসবে। তো ওই অনুযায়ী যখন আসবে তখন তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যেই টপিকগুলো আবার দিবে, হ্যাঁ, তাহলে আমাদেরকে বলো, আমরা ওই টপিকগুলো আবার তোমাদেরকে একটু রিভিশন দিব। হ্যাঁ, আর এর মধ্যে আমরা যতটুকু পারি আগাতে থাকি, ক্লাস যে কয়টা পাবো পরীক্ষার আগে। এইটা বাকি আছে, তোমাদের রচনা লিস্ট দিয়েছি, পেয়েছো না বাবা? জি মিস, পেয়েছি। হ্যাঁ, রচনার লিস্ট দিয়েছি, তোমরা ওগুলো যেটা তোমরা মানে বইয়ে না পাও ওটা নেটে সার্চ দিয়ে খুঁজে যেভাবে নিজেরা তৈরি করে নিবে, আর প্রস্তুতি নিতে থাকো। সবগুলো টপিক না থাকলে কিছু টপিক তো থাকবে, কিছু বাদ দিবে, মানে আমি হ্যাঁ, বুঝতে পারছি না অবশ্যই। যে সরকার মানে কিভাবে টপিকটা দিবেন। ওনারা দেওয়ার পরে আমরা মানে নতুন করে আরেকবার সবগুলো রিভিশন দিব। তাহলে এটা গেল। এখন কয় মিনিট সময় আছে আমাদের হাতে? আর 10 মিনিটের মতো আছে। তোমরা, আমি আগে সায়েন্স সেটআপ দেখছি, 301 থেকে 310 এর মধ্যে কারা কারা আছে? মিস 302 প্রেজেন্ট। আচ্ছা, এরপরে 310 পর্যন্ত আর কেউ নেই? 307 নেই। আচ্ছা, 305 307, এরপরে 310 এর মধ্যে আর কেউ আছো? নেই। আচ্ছা, এরপরে 311 থেকে 320। মিস 319 319, এর আগে কেউ নেই? 11 থেকে 20 এর মধ্যে নেই, 319 শেষ। আচ্ছা, 321 থেকে 330 এর মধ্যে কারা কারা আছো? 327 এর আগে কেউ নেই? 330 এর মধ্যে কে আছো? 321 থেকে 30 আর কেউ নেই? আচ্ছা, 331 থেকে 340 কেউ নেই? আজকে তো ক্লাস মিস 335। আচ্ছা, 335 আছে শুধু, 331 থেকে 40 এর মধ্যে। আচ্ছা, 341 থেকে 360, 341 থেকে 360, 360 360, 341। হ্যাঁ, এই দুজনই। 20 জনের মধ্যে মাত্র 2 জন। হাসবো না কাঁদবো? 361 থেকে 301। মিস 341। 361, আচ্ছা, আর মিস 364। আচ্ছা, আর 70 এর মধ্যে কে আছে? 362 362, 365 365, আচ্ছা, 62 আছে, 65 আছে, আর 370 এর মধ্যে আর কেউ নেই? ঠিক আছে, ম্যাম 371। না 71 এখন জিজ্ঞেস করবো। 371 থেকে 390 পর্যন্ত কে কে আছে?
375 মিস 387 371, 375, 387, 381, 381 আর 390 এর মধ্যে কে কে আছো? আর কেউ নেই? তোমাদের রোল শেষ কততে, সায়েন্সের রোল? 410 আচ্ছা, 390 পর্যন্ত আমরা দেখেছি, আর কেউ নেই। 391 থেকে একদম শেষ পর্যন্ত কে কে আছো? মিস 393 আর মিস 411 411, এর মাঝখানে আর কেউ নেই? সায়েন্সের আর কেউ বাদ পড়েছে বাবা? মিস 341 41 তো দিয়েছি, 41 দিয়েছি। আচ্ছা, এবার কমার্সে 201 থেকে 220। আমি সায়েন্সে কিন্তু এখন রোল পাইনি, নতুন ভর্তি হয়েছি যে। আচ্ছা, নাম বলো বাবা। মিরাজুন্নেসা ইলা, অনেকগুলো ক্লাস করেছি কিন্তু আগে রোল ছিল 340 যে, ওইটাই প্রেজেন্ট দিতাম। ও আচ্ছা, না না, ঠিক আছে। তাহলে কমার্সে 201 থেকে 220 এর মধ্যে কারা আছো? কেউ মিস আছো নাকি? 208 আচ্ছা, 208 আর 207, 207 আছো? মিস 214 214 তো দেখতে পাচ্ছি। 207 কে বললে যে 207 আছো? ম্যাম 207 আমি। আচ্ছা, রামিশা। আচ্ছা, 214 আর 220 এর মধ্যে আর কেউ আছো? নেই। 216 আচ্ছা, 216। 220 এর মধ্যে আর কেউ আছো? আচ্ছা, 221 থেকে 240। কি অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা কেন? 232 232, 200 কত? 32 ম্যাম। হ্যাঁ, আর আর কেউ নেই 40 পর্যন্ত? 200। 229 জিনাতের রোল কত? 229। আচ্ছা, এরপরে 240 এর পরে কারা আছো বলো? আর কেউ নেই? কমার্সে আর কেউ আছো যে নাম প্রেজেন্ট করনি? জানো কমার্সে কয়জন এসেছো ক্লাস করতে? 234 পর্যন্ত। 1 2 3 4 5 6 জন মাত্র কমার্সে ক্লাস করতে এসেছো বাবা। তোমার ফ্রেন্ডদেরকে বললো, ঠিক আছে, যে এরকম করলে, এই যে এখন প্রেজেন্ট নিচ্ছি না, মার্কস তো কাটা যাবে। মানবিকে 101 থেকে 120 এর মধ্যে কারা কারা আছো? 103 101, তারপরে 103। 3 আচ্ছা, এরপরে 120 এর মধ্যে আর কারা আছো? 118 ম্যাম 111, 111। আরেকটা কে বললে? 100 কত? 18। 118 আচ্ছা, আর মিস 115 115। 101 থেকে 120 এর মধ্যে আর কেউ আছো? ম্যাম 111 দিয়েছেন। হ্যাঁ বাবা, দিয়েছি। 120 এর মধ্যে আর কেউ নেই। 121 থেকে 140। 121 থেকে 140 এর মধ্যে কারা কারা আছো? মিস 115 135, দিয়েছেন। 115, হ্যাঁ দিয়েছি। কি বলো তানজিমা? মিস 135। 135। জি মিস। এর আগে পরে কেউ নেই? 121 থেকে 140। আচ্ছা, আর্টসের আর কারা কারা আছো বলো? এরপরে আর কারা আছে? মিস 150 আচ্ছা, ম্যাম আর 155 150, 155 আর মিস 157 ম্যাম 160 157 আর 160, 60। হ্যাঁ মিস আচ্ছা, 148 148। ঠিক আছে। আর কেউ আছো আর্টসের? মিস 135 দিয়েছেন। হ্যাঁ দিয়েছি। 157 দিয়েছেন। 117, 57 দিয়েছি। হ্যাঁ দিয়েছি। মিস 50 হ্যাঁ 50 দিয়েছি। আর কেউ বাকি আছো আর্টসের? ম্যাম 55 হ্যাঁ 55 দিয়েছি। 151 আছো? 151? 151 আচ্ছা, 151 দিইনি। আচ্ছা, ম্যাম 156। 156। লাস্টে কেউ এসেছো বা প্রেজেন্ট দিতে পারোনি যে কোনো গ্রুপের? কেউ নেই? 225 225। আর কেউ আছো সায়েন্স আর্টস কমার্সের যে প্রেজেন্ট দিতে পারো? 231 231। আচ্ছা, আর আর কেউ নেই? ঠিক আছে, তাহলে আমাদের নাম ডাকাও শেষ। এখন তোমাদের কার কোনো প্রশ্ন আছে? আমাদের হাতে 3 মিনিট আছে। কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারো।
আচ্ছা ম্যাডাম, আমাদের মানে রুটিন দেওয়ার কয়দিন পর পরীক্ষা হবে? রুটিন তো নর্মালি 10 দিন আগে দেয়, কমপক্ষে 1 সপ্তাহ আগে তো দিবেই। হ্যাঁ, টাইম দিবে তোমাদেরকে। আর তোমরা তো টাইম পাচ্ছ, এই সময়টা পড়ে ফেলো। সমস্যা হচ্ছে রুটিন তো তৈরি হয়েই গিয়েছিল, কিন্তু যেহেতু সরকার আবার নতুন করে নোটিশ দিয়েছে, এই জন্য সবাই স্টপ হয়ে গিয়েছে যে সিলেবাস চেঞ্জ হবে। চেঞ্জ না মানে সিলেবাস কমিয়ে দিবে। তো যেসব টপিক তোমাদেরকে আমরা দিয়েছিলাম পড়ার জন্য, ওগুলো বাদ দিতে হবে না, সম্পূর্ণই তো ওলট পালট হয়ে যাবে। এই জন্য আর কি একটু সময় নেওয়া হচ্ছে। তোমাদের যেগুলা ক্লাস হয়েছে ওগুলো অনুযায়ী পড়তে থাকো। হ্যাঁ, যেই সাবজেক্টগুলো কঠিন লাগে ওগুলো একটু পড়তে থাকো। এখন বারবার তো চিন্তা করে লাভ নেই, কারণ আমরা তো চাবই যে যত দ্রুত হোক তোমরা রুটিন পেয়ে যাও। কিন্তু যেহেতু সরকারি এখনো সিলেবাস দেন নেই, তাহলে আমরা কিভাবে করবো বলো? হ্যাঁ, এই জন্য একটু ওয়েট করতে হবে। মিস আমাদের কি 16 তারিখে এক্সাম হবে? সেটা তোমাদের কি নোটিশ পেয়েছো না? পারভেজ স্যারের একটা নোটিশ দেখলাম যে উনি কিছু লিখেছে না, যে জানানো হবে বা এরকম কিছু জি তোমাদের? মিস, বলছি জানানো হবে, হ্যাঁ এখনো শিওর। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য মানে ওই যে সিলেবাসে তো ঝামেলা, বুঝো না? পরীক্ষা নেওয়া তো ব্যাপার না, সিলেবাসে তো ওনারা কমিয়ে দিবে। জি মিস, সিলেবাসের জন্য তো শিডিউল হচ্ছে না। হুম, আচ্ছা, তাহলে আমরা আজকে ব্যাকরণের শব্দ শ্রেণী একটা পার্ট পড়লাম, নামও রাখলাম, আর সামনে পরীক্ষা নিয়ে কিছু আলোচনা করলাম। কিন্তু আলোচনা আরো হবে যখন আমরা সিলেবাসটা পাবো। হ্যাঁ, তো ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, সবাই সাবধানে থেকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই বলবে যে ক্লাসে জয়েন করো। এর চেয়ে আরাম তো হতেই পারে না, তাই না বাবা? ঘরে তুমি শুয়ে জি শুয়ে মিস। ক্লাস করলেও তো কোনো সমস্যা নেই, মানে এসে তো কষ্ট করে ক্লাস করতে হচ্ছে না। হ্যাঁ, কষ্ট করে সেটাই তো, ক্লাসটা রেডি করো। লাগছে না, গাড়ি দিয়ে আওয়া লাগতেছে না। অনলাইন হবে? কি আফসানা, কি বলছো? আমাদের এক্সাম কি অনলাইনই হবে সব? এটা অনলাইন না অফলাইনে তোমাদের জানিয়ে হবে, যেহেতু 100 নম্বরের। এখন 100 নম্বর তো আগে ছিল, কিন্তু এখন সিলেবাস দেখি সরকার কি দেয়, তারপর তো আমাদের কর্তৃপক্ষ সবকিছু ঠিক করবে যে কত নম্বরে পরীক্ষা নিতে বলেছে। যদি কম নাম্বার হয় তখন তো অনলাইনে হয়, হ্যাঁ, বেশি নম্বর হলে এটা অফলাইনে হবে। তো একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ঠিক জি আছে, মিস। ঠিক আছে বাবা, তাহলে ওকে সবাই মিস, ভালো থেকো, আসসালামু আলাইকুম। সুস্থ থেকো। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আদাব। হ্যাঁ, আদাব।